ডাক্তার এসে বলছিল, মা আপনার ছেলে তো নাই, আপনার ছেলে তো শহীদ হয়ে গেছে। সেদিন এই সন্ধ্যার ফোন কল থেকে আমি আসলে ওই দিন বুঝতে পারি নাই যে আমার ভাই মারা গিয়েছে। কান্না করতেছিলাম, ডাক্তাররা বলতেছিল, মা জোরে জোরে কান্না করেন না, বাইরে আওয়ামী লীগের লোক আছে, পুলিশ আছে, এসে আপনার ছেলেকে নিয়ে যাবে। তারপর আর বারবার ফোন দেই, কখনো ধরেছে কখনো ধরে না। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি, আর এক মিনিট ক্ষমতায় থাকার। আমার ছেলে রিদওয়ান শরীফ রিয়াদ, আমরা বাসায় ওকে জয় বলে ডাকি। আমি ওর মা। ও অনেক ভালো ছেলে আমার, ও অনেক আমার লক্ষ্মী ছেলে। ও আমার অনেক কাজ করে দিত। ও কারো কথা, কেউ কোনো কথা বললে ও না করতো না, সবার কথা রাখতো। ওর কষ্ট হলেও ও সবার কথা রাখতো। আমি সেলাই মেশিনে কাজ করতাম। আমার ছেলে ছোট থাকতে, সেটা আরো ছোট থাকতে, ও নিজে হাতে পরোটা বানায় ডিম ভেজে আনে আমার সামনে বসে, আমি কাজ করতাম, ও আমার মুখে উঠায় দিত, ও খাইতো। আমার আজমা আছে, শীতের দিন আসলে আমার পা ঠান্ডা থাকলে ও সরিষার তেল দিয়ে আমার পা গরম করে দিত। আমি ছাদে কাপড় নিয়ে বালতি নিয়ে উঠতে পারতাম না, শ্বাসকষ্ট আছে জন্য ও আমার বালতিগুলা উঠায় দিত। অনেক সময় কাপড়ও লাড়ে আসছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওর যতই কষ্ট হোক ও সব কিছু করে। আমরা এমনি আগে হয়তো ৭১-এর গল্প করলে, আমার একদিন গল্প কি জানি গো, আমার মেজদুলা ভাই মুক্তিযুদ্ধ করছিল, সেগুলা গল্প করলে ও বলতো, হাসি খুশি ভাবে বলতো, আবার যদি কখনো ৭১-এর যুদ্ধ হয় তাহলে আমি যাব। আমি বলছি, না কখনোই যাইও না বাবা। তারপর তো এই 18 জুলাই সে আমাকে না বলে গেছিল, না বলে আন্দোলনে গেছিল। আমি বারবার ফোন দিয়ে নিয়ে আসাইছি, আসে না, কখনো ফোনে পাই কখনো পাই না। তারপর মেয়ে বললাম যে, বলো আম্মু শ্বাসকষ্টে মরে যাইতেছে, তুমি তাড়াতাড়ি আসো। সেও 5টার দিকে আসছিল। আমি না করছিলাম যে আর কখনো রাতে ও ভিডিও করে নিয়ে আসছিল, ওগুলো আমাকে দেখালো, ছবি উঠালো। আমি বলছিলাম, আরজান যেও না, যদি যাও তাহলে আমাকে নিয়ে যে, আমি তোমার সামনে সামনে থাকবো। আম্মু তুমি তো দৌড়াতে পারবা না, টিয়ার সেল লাগলে তো তুমি শেষ হয়ে যাবা আম্মু, তুমি তো দৌড়াতে পারবে না। আমি সামনে যাই না আম্মু, আমি পিছনে থাকি। যারা সামনে যায় তারা আহত হয়, আমি পিছনে থাকি। কিন্তু যেদিন ওই হয়েছিল, যারা সামনে থেকে দেখেছিল তারা বলছিল যে আপনার ছেলে সামনেই ছিল। ওই দিন ও জুম্মার নামাজের সময় বের হয়ে গেছে, যখন আমার সাথে লাস্ট কথা হয়েছে, ওকে আমি বলতেছিলাম যে আম্মু টাকা দিবে, মসজিদে টাকা দিবে, নিয়ে যা। ও সুন্দর করে হাসি দিয়ে বলল যে দিছে তো। লাস্ট এই কথাটাই আমি অনেক ফেন্ট হার্টেড মানুষ একজন, আমি ভায়োলেন্স নিতে পারি না কোনো কিছু। আমি ওকে শেষ দেখা দেখি নাই। নামাজ শেষ হয়েছে, ফোন দিছিলাম, বাবা নামাজ তো শেষ, বাসায় এসো। বলছিলাম আম্মু এখানে একটা দাওয়াত আছে, ওটাই খেয়ে আসবো। তারপর আর বারবার ফোন দেই, কখনো ধরেছে কখনো ধরে নাই। কিন্তু 3:30টার সময় তারা দাওয়াত খাইয়ে চলে গেছে। যাওয়ার সময় ওখানে মুগ্ধর কবর দিচ্ছিল, ওরা জিয়ারত করে তারপর ওখান থেকে আন্দোলনে গেছে। ওর সাথে আমার লাস্ট কথা হয়েছিল 5:32। হ্যাঁ, 19 তারিখে 5:32 আমি ফোন দিলাম, বললাম আম্মু আমি এলাকায় আছি, সন্ধ্যার আগে আসবো। তখন এরকম নিরিবিলি, কোনো শব্দ ছিল না, কিছু ছিল না। আমি মনে করছি হয়তো কোথাও বাসার আশেপাশে আছে। আমার সাথে কথা বলার হয়তো 5-10 মিনিট পরই গুলি লাগে।
তারপর 6টা 23-এ আবার ফোন দেই, কে রিসিভ করছে আমি জানি না। 3 সেকেন্ড আমি শুধু এ পাশ থেকে বলে গেছি, তোমার বাবা বাসায় আসছে, তুমি তাড়াতাড়ি আসো। পরে এই রুম থেকে ওই রুমে গেছি, এর মধ্যে আমার ফোনে ফোন আসছে, একটা আননোন নাম্বার থেকে মেয়ে ধরছে। সেদিন এই সন্ধ্যার ফোন কল থেকে আমি আসলে ওই দিন বুঝতে পারি নাই যে আমার ভাই মারা গিয়েছে। হসপিটাল থেকে ফোন এসেছে, আমি যেতে পারি নাই হসপিটালে। কিন্তু আমরা ঢোকার সময় দেখি ওখানে মুখ ঢাকা, সাদা কাপড় দিয়ে ঢাকা শোয়া ছিল। আমি তো জানি না যে ওটাই আমার ছেলে ছিল। তারপর 5 মিনিট পর ডাক্তার এসে বলছিল, মা আপনার ছেলে তো নাই, আপনার ছেলে তো শহীদ হয়ে গেছে। কান্না করতেছিলাম, ডাক্তাররা বলতেছিল, মা জোরে জোরে কান্না করেন না, বাইরে আওয়ামী লীগের লোক আছে, পুলিশ আছে, এসে আপনার ছেলেকে নিয়ে যাবে। কান্নাও করতে পারিনি ওখানে। আমি আব্বুকে ফোন দিলাম, আব্বু বলে যে হ্যাঁ আমরা ওকে নিয়ে আসতেছি, তুমি বাসায় থাকো। তো আমি ভাবছি হয়তো বা একটু ব্যথা পেয়েছে, ও চলে আসবে, তো আসলে আমি ওকে জড়ায় ধরবো, জড়ায় ধরে বলবো যে হ্যাঁ তুই কেন এরকম করিস, কথা শুনিস না। এখন ভয় পেয়ে গেছিলাম। তো ওই দিন অ্যাম্বুলেন্স আসছে, তবুও আমি ভাবি নাই যে আমার ভাই নাই। আসলে আমি বুঝতে পারি নাই, আমি ভাবছি যে আচ্ছা ও আসছে। আর যখন নিচে আম্মুর কান্না শুনলাম, তখন আমার মনে হলো যে আম্মু কান্না কেন করছে, ওকে যদি সাথে করে নিয়ে আসে তাহলে তো কান্না করার কথা না। আমি দৌড় দিয়ে নিচে গেছি, যে আম্মু কন্টিনিউয়াসলি বলতেছে মা ভাই তো আর নাই। আমি তো এখান থেকে আমার ছেলে কবরস্থানে নিয়ে যায় 9টার দিকে, কিন্তু আর কবর দেওয়া হয় 12:30টার দিকে। অনেক কিছু গামজাম নাকি হয়েছে, আমরা তো তখন জানি না, পরে জানছিল। বাচ্চা ছাড়া একটা পরিবার ধ্বংস, একটা মার আর কোনো কিছু থাকে না। একমাত্র ছেলে আমার, একটাই ছেলে। একটা সন্তান যাওয়া মানে একটা পরিবার ধ্বংস, একটা পরিবারের আর কোনো শোক আনন্দ কোনো কিছু থাকে না, মরে যায় বেঁচে থাকা। তো আমাদের উদ্দেশ্য ছিল এই গ্রাফিটিটাতে ওর স্মৃতিকে তুলে ধরা আর কি। তো এখানে ও আর ওর ভাইগনার একটা অনেক সুন্দর ছবি আছে, এটা আমরা এঁকেছিলাম, আমরা ডেডিকেটেড করে। এবং এখানে ওর মানে আমরা ধারণা করছি যেটা ওর মেসেজ পুরো বাংলাদেশের জন্য কি হতে পারে, সেটা হচ্ছে ফুটটুস মামা তোকে হাজারো মামার মাঝে রেখে এই দুনিয়াকে সুরক্ষিত করে গেলাম। ওর ভাইগনাকে আদর করে ফুটটুস ডাকতো। তো ওর ভাই মানে আমরা এটা অ্যাজিউম করি যে ও আমাদেরকে বলে গেছে যে কুট্টুসকে আমাদের মাঝে, মানে আমাদের মতো হাজারো মামার মাঝে, যেহেতু আমরা ওর ফ্রেন্ড, অবশ্যই আমরা কুট্টুসের মামা, তো এরকম হাজারো মামার মাঝে ও রেখে গেছে এই দুনিয়াটাকে সুরক্ষিত করে। অবভিয়াসলি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন শহীদ, ও নর্মাল স্টুডেন্টদেরকে হত্যা করছে, এটা দেখে ওর দেশপ্রেম মানে জায়গাটা থেকেও এগিয়ে গিয়েছে।